আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোস কাজানজাকিসের বিখ্যাত উপন্যাস জোরবা দ্য গ্রিক। উপন্যাসটির আজ ৯ম পর্ব। আমার লিগনাইট খনির সৈকতের কাছাকাছি আসতেই থমকে থেমে যাই। আমার ছাপড়া ঘরে আলো জ্বলছে। যাক, জোরবা তাহলে এসেছে। ইচ্ছে হলো দৌড়ে যাই, কিন্তু নিজেকে সামলাই। মনে মনে বলি, আমার মনের আনন্দ লুকাতে হবে, আমাকে অবশ্যই রাগ দেখাতে হবে এবং একটু বকাঝকা করতে হবে। ওকে পাঠিয়েছিলাম ব্যবসার জরুরি কাজে, আর সে শুধু আমার টাকা উড়িয়েছে। ক্যাবারের এক নোটির সঙ্গে থেকেছে, আর এখন এসেছে পাক্কা ১২ দিন পর। আমাকে অবশ্যই এমন ভান করতে হবে যেন রেগে আগুন হয়ে আছি। হ্যাঁ, অবশ্যই। আমি হাঁটার গতি কমাই, যেন পৌঁছতে পৌঁছতে রাগটাকে জুতমতো চাগিয়ে তুলতে পারি। রাগ করার চেষ্টা করি খুব, ভুরু কোঁচকাই, মুঠো পাকাই। একজন মানুষ রেগে গেলে যা যা করে তার সবকিছুই করতে চাই, কিন্তু শেষ রক্ষা হয় না। উল্টে যতই ঘরের কাছাকাছি আসি ততই মনে আনন্দে উথলে উঠি। পা টিপে টিপে ঘর পর্যন্ত গিয়ে আলো জ্বলা ছোট জানালা দিয়ে ভেতরে তাকাই। হ্যাঁ, ঠিকই, চুলোর পাশে জোরবা নগ্ন শরীরে হাঁটু গেড়ে বসে আছে। চুলো জ্বালিয়ে সে এখন কফি বানাচ্ছে। আমি চেঁচিয়ে উঠি, জোরবা! মুহূর্তে দরজা খুলে গেল এবং জোরবা খালি পায়ে খালি গায়ে দৌড়ে বেরিয়ে এলো। অন্ধকারে গলা টান করে বাড়িয়ে খুঁজে পেল আমাকে এবং দুহাত প্রসারিত করে আলিঙ্গন করতে এলো, কিন্তু হঠাৎ থেমে হাত দুটো আবার দুই পাশে টেনে নিল। আবার দেখা হলো বস, খুব খুশি হলাম, একটু দ্বিধান্বিত স্বরে বলে আমার সামনে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে সে। আমি চেষ্টা করি যেন কণ্ঠস্বরে ভারিক্কি শোনায়। যাক, ফিরে এসেছো তাহলে, তিরস্কারের স্বরে বলি। কাছে এসো না, তোমার গা থেকে গা ধোয়া সাবানের গন্ধ বেরোচ্ছে। আহ বস, যদি জানতে কেমন ঘষা মাজা করে এসেছি। পরিষ্কার তো পরিষ্কার, আমার নাপাক চামড়া ঘষে ঘষে তুলে ফেলেছি তোমার সামনে আসার আগে। দেখো, ১ ঘন্টা ধরে বেলে পাথর দিয়ে ঘষাঘষি করেছি, কিন্তু এই শালার বদগন্ধ। তো কি আর করা, এটাই তো প্রথম না, চাও বা না চাও গন্ধ চলে যাবে। চলো চলো, ভেতরে চলো। মনে হলো এই ভান বেশিক্ষণ রাখতে গেলে হাসিতে আমার ফেটে পড়ার উপক্রম হবে। আমরা ঘরে ঢুকি। ঘরটায় প্রসাধনের গন্ধে ভুরভুর করছে। পাউডার, সাবান, মেয়েদের যত রকম অঙ্গচর্চার জিনিসপত্র আছে। এইসব জঘন্য বস্তু কি জোরবা, জানতে পারি? আমি গলা চড়িয়ে বলি। দেখি ওই বাক্সটার উপর লাইন করে সাজানো মেয়েদের হাত ব্যাগ, গায়ে মাখা সাবান, মোজা, ছোট লাল রঙের ছাতা এবং দুটো ছোট ছোট পারফিউমের শিশি। মাথা নিচু করে জোরবা বলে, এসব উপহার। উপহার? রেগে আগুন হবার চেষ্টা করে বলি, এইসব উপহার? উপহার বস, রাগ করো না, বেচারি বুবুলিনার জন্য। সামনেই তো ইস্টার, আর সেও তো একটা মানব প্রাণী। আরেকবার চেষ্টা করি হাসি চাপতে, মুখে বলি, তুমি কিন্তু ওর জন্য সবচেয়ে দরকারি উপহারটি আনোনি। কি? বিয়ের মালা। এখন আমি ওকে সব খুলে বলি, কিভাবে প্রেমকাতর মৎস্যকন্যার সঙ্গে মশকরা করেছি ইত্যাদি। জোরবা কি ভেবে মাথা চুলকায়, এরপর বলে, কাজটা ঠিক করনি বস, কিছু মনে করো না, এই কাজটা তুমি ঠিক করনি। এ ধরনের মশকরা, বস কতবার তোমাকে বলবো, মেয়ে মানুষ খুবই দুর্বল, খুবই নাজুক জীব। ওরা হলো চীনামাটির পাত্র, ওদের খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। আমি লজ্জা পেলাম। পরে অবশ্য আমিও আফসোস করেছিলাম, কিন্তু তখন দেরিই হয়ে গিয়েছিল। যাই হোক, এখন বিষয় পাল্টিয়ে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, তোমার কেবল তারের কি হলো? যন্ত্রপাতি? সবই নিয়ে এসেছি বস, চিন্তা করো না। গাছেরটাও খাবো, তলাটাও কুড়াবো, বচনে যেমন বলে। শূন্যে কেবল রেল, লোলা, বুবুলিনা সবই এখন আয়ত্তে। সে পিতলের কেতলিটা চুলো থেকে নামায়, আমার কাপে ঢালে, সঙ্গে করে এনেছে কিছু তিলের খাজা আর মধু দেওয়া হালুয়া। সেসব কফির সঙ্গে আমাকে দেয়। সে জানতো এই হালুয়া আমার খুব পছন্দের। এখন একটু আবদারের স্বরে বলে, তোমার জন্যে বড় এক বাক্স হালুয়া এনেছি বস, আমার উপহার। দেখতেই পাচ্ছ তোমাকে ভুলিনি। দেখো, ছোট এক ব্যাগে আরবি বাদামও এনেছি টিয়া পাখির জন্য। কাউকে ভুলিনি বস, তুমি তো জানো আমার মগজে সবই থাকে। জোরবা কফিতে চুমুক দিচ্ছিল, সিগারেট টানছিল, আর আমাকে সাপের দৃষ্টিতে লক্ষ্য করছিল। ও চোখ সাপের চোখের মতোই আমাকে আকর্ষণ করে।
এখন আমার গলা নরম হয়। ওকে জিজ্ঞেস করি, তোমাকে জ্বালাচ্ছিল কি এক মহা সমস্যা? সেটার কি কিছু সুরাহা হয়েছে? কি সমস্যা বস? মেয়ে মানুষ আসলেই মানুষ নাকি অন্য কিছু এই সমস্যা? ওহো, সেটা তো মিটে গেছে। বিশাল হাত নেড়ে উত্তর দেয় জোরবা। মিটে গেছে, হ্যাঁ। মেয়ে মানুষও মানুষ, আমাদের মতোই মানুষ, তবে একটু খারাপ। যেই সে তোমার বাজারের ব্যাগ দেখবে তৎক্ষণাৎ সে তোমার সঙ্গে লটকে যাবে। ও সব স্বাধীনতা দেবে জলাঞ্জলি, এবং খুশি হয়েই দেবে, কারণ বোঝো তো তোমার হাতে জল করছে বাজারের ব্যাগ। কিন্তু শীঘ্রই সে আহ জাহান্নামে যাক সেসব বিষয় বস। সে উঠে জানলা দিয়ে আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে। বেশ তো, আসো, এখন পুরুষ মানুষের মতো কথা হোক। সামনে ইস্টার পর্ব। আমি কেবল তার নিয়ে এসেছি। এখনই সময় ওই পাহাড়ের আশ্রমে গিয়ে ওই পেট মোটা পাদ্রীগুলোর সঙ্গে দেখা করতে হবে। ওরা তারতুর আর আমাদের হাওয়াই রানওয়ে দেখে বেশি কিছু আশা করার আগেই ওদের সই আনতে হবে, বুঝলে? সময় দ্রুত চলে যাচ্ছে। এরকম বসে থাকলে কিছুই হবে না। এক্ষুনি কাজে নামতে হবে। কার জড়ো করে জাহাজ এলে তাতে ভরতে হবে। এ পর্যন্ত যা খরচ হয়েছে তা উসুল করতে হবে। ইরাকুলিওতে খরচা হয়েছে মেলা। শয়তানি কারবার সব, দেখতেই পাচ্ছ। সে থামে। ওর জন্য আমার খারাপই লাগে, বেচারা। একেবারে বাচ্চার মতো সে একটা কাণ্ড করে বসে, তারপর জানে না কিভাবে সামাল দেবে, তাই ভয়ে কাঁপে। নিজেকে বলি, ধিক তোকে, এরকম একটা মানুষকে এতটা ভয় পাইয়ে দিলি যে বেচারা এখন ভয়ে কাঁপছে। এরকম আরেকটা জোরবা পাবি কোথায়? দাঁড়িয়ে যা, একটা স্পঞ্জ হাতে নিয়ে একটানে সব মুছে ফেল। জোরবা, আমি চেঁচাই, এই শালা শয়তানকে ছেড়ে দাও। একে আমাদের প্রয়োজন নাই। যা হবার হয়ে গেছে, তোমার শান্তরিটা নাও তো। সে আবার তার দুহাত প্রসারিত করে যেন আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার গুটিয়ে নেয় এবং এক লাফে চলে যায় দেয়ালের কাছে এবং শান্তরিটা নামাতে হাত বাড়ায়। আলোর কাছে এলে আমি ওর চুল দেখতে পাই, কালো, একেবারে আলকাতরার মতো কালো। আই রাস্কেল, তোমার চুলের একই হাল, কোথায় করলে এই দশা? জোরবা হাসতে শুরু করে। রং করেছি বস, খুব সমস্যা করতেছিল, তাই রং করেছি। কেন? বেশ তো বলি, আমার হাতে লেগেছিল। একদিন লোলাকে নিয়ে হাঁটছিলাম ওর হাত ধরে। না, ঠিক ধরিও নি, এইরকম দেখো, মাত্র আঙুল ছুঁয়ে হাঁটছিলাম। তখন রাস্তার এক পিচ্ছি শয়তান আমার এই হাতের চেয়ে লম্বা নাসে, তো সেই বিজন্মা বেশ্যার পয়দা আমারে দেখে চিল্লাতে শুরু করে, এই যে বুইরা দাদু, কই নাও তোমার নাতনি রে? বেচারা লোলা হইতে লজ্জা পায়। আমি তো পেলামই, তাই ওকে লজ্জা থেকে বাঁচাতে সেই রাতেই নাপিতের দোকানে গিয়ে চুলে রং লাগাই। শুনে আমি হাসি। জোরবা গম্ভীর মুখে আমার দিকে তাকায়। তোমার কাছে মশকরা মনে হচ্ছে বস? বেশ, একটু শোনো, বুঝবে মানুষ কি রহস্যের জীব। এই চুল রং করার দিন থেকে আমি একেবারে অন্য মানুষ। তুমি হয়তো অবাক হবে, কিন্তু আমি নিজেও ভাবি যে আমার চুল আসলেই কালো। দেখলে তো মানুষকে যা সমস্যায় ফেলে সেটা সে সহজেই ভুলে যায়। আর সত্যি বলতে এতে আমার শক্তিও বেড়ে গেল। লোলাও সেটা খেয়াল করে। তোমার মনে আছে আমার এইখানে একটা সেলাইয়ের দাগ ছিল? সেটাও আর নাই। অবিশ্বাস্য। তোমার বইগুলায় সব লেখে না? সে পরিহাস করে হাসে, কিন্তু সাথে সাথেই আফসোস করে বলে, দুঃখিত বস, জীবনে যে একটাই বই পড়েছি সেটা হলো হোজা, আর এটার মধ্যে আমি কিছু পাইও নাই। বলতে বলতে সে খুব যত্নে নরম হাতে শান্তরিটা বাক্স থেকে খোলে। চলো বাইরে যাই, চার দেয়ালের মধ্যে শান্তরি চলে না। এটা এক বুনো জানোয়ার, খোলা জায়গা চায়। আমরা বাইরে যাই। আকাশ ঝকঝক করছে তারায়। জর্ডন নদীর নীহারিকা পুঞ্জ আকাশের এক কূল থেকে অন্য কূলে ভেসে যাচ্ছে। সমুদ্রে উঠেছে সফেন তরঙ্গরাজি। নুড়ি পাথরের ওপর পা ছড়িয়ে আমরা বসি। ঢেউগুলো ছুটে আসে আমাদের পদলেহন করতে। দারিদ্র চায় আরামের জীবন, জোরবা বলে, তাই ভাবে আমাদের পচিয়ে ফেলবে। এত সোজা? আয়রে আমার শান্তরি। তোমার নিজের দেশের মেসেডোনিয়ার একটা গান ধরো জোরবা, আমি বলি। না, আমার দেশের একটা গান, একটা ক্রিতান গান করব, জোরবা বলে। ইরাকুলিও থেকে এই গান শিখে এসেছি। দুটো লাইন তোমাকে শোনাই, বলতে পারো এই গান আমার জীবন পাল্টে দিয়েছে। কিছুক্ষণ সে ভাবে। না, ঠিক পাল্টে দেয়নি,
কিন্তু এখন বুঝতে পারি যে আমি সঠিক ছিলাম। সে লম্বা লম্বা আঙুল বিস্তার করে শান্তরির তারে এবং গলা বাড়িয়ে দেয়। এরপর বন্য কর্কশ বিষাদময় স্বর ঝোড়ো বেগে কণ্ঠ নিঃসৃত হয়ে বাতাসে মেশে। সামনে তো কাজ, এগিয়ে চলো, ভয়ের কিছু নাই, যৌবন বিলিয়ে দাও, অশ্রু জলের পরোয়া থোড়াই। আমাদের উদ্বেগ আশঙ্কা সব ঝেঁটিয়ে বিদেয় হলো। ছোটখাটো সমস্যা পালাতে পেল না দিশা। আত্মা পৌঁছে গেল শীর্ষশৃঙ্গে। লোলা, লিগনাইট, হাওয়াই রানওয়ে, চিরায়ত ছোট বড় সমস্যা সব সব নীল রঙের বাষ্প হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। রইল পড়ে ইস্পাতের এক পাখি, মানুষের আত্মা। সেটা খলবল করে গান গাইছিল। উদ্দীপনার এই গান শেষ হলে আমি চেঁচিয়ে বলি, সব ঠিক আছে জোরবা, তুমি যা যা করেছ, ক্যাবারের নটি, রং করা চুল, টাকা পয়সা যা উড়িয়েছ, সব সব ঠিক আছে, আরও গান শোনাও। সে আরেকবার তার সরু হাড্ডিসার গলা টান টান করে। ধরো হাল, বিশ্বাসে আনো বল, যা থাকে বরাতে, জেতা হারা কি বা এসে যায় তাতে। ডজনখানেক শ্রমিক খনির আশেপাশে ছাপড়া তুলে থাকত। গান শুনে ওরা চুপচাপ এসে অন্ধকারে আমাদের ঘিরে বসে। ওদেরই প্রিয় গান ওরা শুনতে পেয়েছে এবং পায়ে তো ওদের সুড়সুড়িও দিচ্ছিল। শেষে আর থাকতে না পেরে অন্ধকারের মধ্য থেকে ওরা বেরিয়ে আসে। অর্ধনগ্ন, আলুথালু বেশ, থলের মতো ফোলা চোগা। ওরা এসে জোরবা আর শান্তরীকে মাঝখানে রেখে দাঁড়িয়ে যায় এবং নুড়ি পাথরের ওপর দুবদাব করে এক আদিম নৃত্য নাচতে থাকে। আমি রোমাঞ্চিত হই, শিহরিত হই, চুপচাপ ওদের দেখি। আমার মনে হলো, এই তো জীবনের এই আসল অকৃত্রিম শিরা খুঁজতেই তো আমি লিগনাইট পাহাড়ে এসেছি। এটাই আমার চাই, আর কিছু নয়। পরদিন সূর্য ওঠার আগেই খনির সুরঙ্গ পথ জোরবার হাঁক ডাকে এবং গাইটি কুড়ালের শব্দে মুখরিত হইল। শ্রমিকরা পাগলের মতো কাজ করছিল। জোরবাই কেবল এরকম উদ্দীপনা সৃষ্টি করে ওদের কাজ করাতে পারে। ও থাকলে কাজ হয়ে যায় মদিরা, মেয়ে মানুষ আর সঙ্গম। ওদের একেবারে উন্মাতাল করে ফেলে। ওর হাতের স্পর্শে বিশ্ব ফিরে পায় প্রাণ। পাথর, কয়লা, কাঠ আর শ্রমিক সবাই এর ছন্দের তাল মেলায় এবং এভাবে অ্যাসেটালিন গ্যাসের শ্বেত আলোয় খনির সুরঙ্গ পথে এক ধরনের যুদ্ধ ঘোষিত হয়ে যায়। অগ্রভাগে দাঁড়িয়ে জোরবা বুকে বুক ছেকিয়ে লড়াই করে। সে প্রত্যেক সুরঙ্গ এবং শিরার একটা করে নাম দিয়েছিল এবং সব নৈর্ব্যক্তিক শক্তিকে একটা ব্যক্তিত্ব দিয়ে উপস্থিত করেছিল। এরপর আর ওদের পক্ষে জোরবাকে না মেনে উপায় কি? ওর মতে, যখন আমি জানি যে এটা কানাভারের সুরঙ্গ, প্রথম সুরঙ্গের নাম সে ওটাই দিয়েছিল, তখন কি মনে করো কোথায় লুকাবে? আমি তো একে নামই চিনি। আমার সঙ্গে বেত্তমিজি তো সে করতে পারবে না। না, পারবে না জাজিকা, কিংবা মাদাম জানু কম্পন, কিংবা মাদাম শয্যা ভেজা। আমি তো ওদের চিনি, সবাইকে চিনি। বলি তোমাকে, ওদের ডাকনামেই চিনি। ওই দিন জোরবার চোখ এড়িয়ে আমি সুরঙ্গে ঢুকি। শ্রমিকদের উদ্দেশ্যে সে চেঁচাচ্ছিল, হাত লাগাও, হাত লাগাও, আসো হে কর্মী বাহিনী, পুরা পাহাড়টাই আজ খাইয়া ফালাই। আরে খাঁটি মানুষ তো আমরাই, বিশাল বন্য জানোয়ার নাকি কও? আমাগো দেখলে স্বয়ং ঈশ্বর ভয়ে কাঠ হইয়া যায়। তোমাগো দেশ ক্রিট আর আমার মেসেডোনিয়া। এই পাহাড়টা আমাগো খাদ্য। পাহাড় আমাগো খাইতে পারবে না। এই যে আমরা তো তুর্কিদের খাইছি, তাই না? তাইলে এক মুচকি পর্বতরে কেন ভয় পাবো? হাত লাগাও, হাত লাগাও। কেউ একজন দৌড়ে যায় জোরবার কাছে। গ্যাসের আলোয় আমি কোনো রকমে চিনতে পারি মিমিথোসের শুকনা মুখ। ওর ভাঙা গলায় সে চেঁচায়, জোরবা, জোরবা। জোরবা পেছন ফিরে দেখে মিমিথোস, বোঝে ব্যাপারটা এবং বিরাট হাতের থাবা নাচায়। যা কাইটা পর, যা দূর হ গিয়া, ধমকের স্বরে বলে। ম্যাডামে পাঠাইছে, তোতলায় রহস্যবালক গবেটটা। গেলি তুই, দূর হ, অখন কামের সময়। মিমিথোস পড়ি কি মরি করে দে দৌড়। জোরবা অসহিষ্ণুভাবে থুতু ফেলে। দিন হলো কামের লাইগা, সে বলে। দিবস হইল পুরুষ মানুষ, রাইতে ফুর্তি, রাইত হইল মাইয়া মানুষ। এই দুটারে গুলায় ফেললে চলবে না। সেই মুহূর্তে আমি সামনে গিয়ে হাজির হই। শ্রমিকদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা, এখন তো দুপুর, কাজ রাখো, খেয়ে নাও। জোরবা পিছন ফিরে তাকিয়ে আমাকে দেখে ভুরু কোঁচকায়। যদি কিছু মনে না করো তো বলি বস, কাজ করতে দাও, তুমি যাও গিয়া লাঞ্চ করো। আমাদের 12টা দিন নষ্ট হইছে, সেটা পুষায় নিতে হবে। যাও গিয়া খিদা মিটাও।
সুড়ঙ্গ পথ থেকে নেমে আমি সমুদ্রের দিকে যাই। সঙ্গে যে বইটা বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম সেটা খুলি। খিদে পেয়েছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম। ধ্যান জ্ঞানও একটা খনি, আমার মনে হলো। অতএব এগো, হাত লাগাও, এবং আমি মনের বিশাল সুড়ঙ্গগুলোতে নেমে পড়ি। একটা শান্তি হারাম করা বই, তিব্বতের বরফ ঢাকা পর্বতের বর্ণনা আছে। রহস্যময় আশ্রম, গেরুয়া চিবর পরা নির্বাক ভিক্ষুরা, তারা নিজেদের ইচ্ছা শক্তি পুঞ্জিত করে ইথারকে বাধ্য করে তাদের ইচ্ছামতো আকার ধারণ করতে। সুউচ্চ পর্বত শৃঙ্খ, সেখানকার হাওয়ায় আত্মা প্রেতাত্মাদের চলাফেরা। মাটির পৃথিবীর নিষ্ফল কোলাহল অত উঁচুতে পৌঁছায় না। মহান কৃচ্ছি তার শিষ্যদের, ১৬ থেকে ১৮ বছর বয়সী শিষ্যদের নিয়ে মধ্যরাতে যান এক বরফ ঢাকা পাহাড়ি হ্রদে। ওরা পরনের বসন খোলে, বরফের স্তর ভাঙে এবং কনকনে ঠান্ডা জলে বসন ভিজিয়ে আবার গায়ে দেয়, এবং ওদের পিঠেই তা শুকায়। এরপর আবার চোবায় বস্ত্রগুলো, আবার পিঠে দিয়ে শুকায়, এভাবে পরপর ৭ বার করে। এরপর সকালের প্রার্থনাকৃত্যের জন্য ফেরে আশ্রমে। ওরা একটা পর্বত শৃঙ্খে চড়ে। ১৬,০০০ থেকে ১৯,০০০ ফুট উচ্চতায় ওরা চুপচাপ বসে এবং নিয়মিত গভীর শ্বাস নেয়। ওদের কোমর পর্যন্ত নাঙ্গা, কিন্তু ওদের শীত লাগে না। হাতে ধরে থাকে ঠান্ডা জলের তুম্বা, সেটা ধরে ওরা সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সমস্ত মানসিক শক্তি পুঞ্জীভূত করে তাকিয়ে থাকে এবং স্ফটিক জলের ওপর ওদের ইচ্ছা শক্তি ছাড়তে থাকে। আর দেখতে দেখতে তুম্বাতে জল ফুটতে শুরু করে। এরপর সেটা দিয়ে ওরা চা বানায়। মহতী সেই কৃচ্ছি গুরু তার চারপাশে ছাত্রদের জড়ো করে চেঁচিয়ে বলেন, হতভাগ্য সেই জন যার ভেতর নাই সুখের নহর। দুর্ভাগ্য তারই যে চায় অন্যকে তুষ্ট করতে। হতভাগা তারাই যারা অনুভব করে না যে এই জীবন এবং পরবর্তী জীবন এক ও অভিন্ন। রাত নামছিল, সুতরাং পড়াও যাচ্ছিল না। বই বন্ধ করে আমি সাগরের দিকে তাকাই। আমার মনে হলো আমাকে পালাতে হবে, সব ধরনের দুঃস্বপ্ন থেকে পালাতে হবে। এই যেমন বুদ্ধ, দেবতা, পিতৃভূমি, ধ্যান ধারণা। দুঃখ জোটে তারই কপালে যে বুদ্ধ থেকে, দেবতাদের থেকে, জন্মভূমি আর ধ্যান ধারণা থেকে মুক্ত হতে পারে না। হঠাৎ দেখি সমুদ্র কালো রং ধরেছে। নালায়ক এক চাঁদ একটু উঠেই ডুবে যাচ্ছিল। দূরের গেরস্ত বাড়ি, বাগানে কুকুর কাঁদছিল করুণ সুরে, আর পুরো উপত্যকা ওদের অবিরাম ঘেউ ঘেউ রবের প্রতিধ্বনি তুলেছিল। ইতিমধ্যে জোরবা এসে হাজির হয়। ওরা সারা গায়ে ধুলো আর কাদা। ওর শার্ট ছিঁড়ে কোনো রকমে শরীরে ঝুলে আছে। সে আমার পাশে এসে গুটিসুটি হয়ে বসে। খুব ফুর্তির সঙ্গে বলে, দিনটা খুব ভালো গেল বস, অনেক কাজ হয়েছে আজ। ওর কথা শুনি, কিন্তু অর্থ বুঝি না। আমার মন তখনও দূর দেশের পাহাড় পর্বতের মরমী শৃঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কি ভাবছো বস? জোরবা জিজ্ঞেস করে। তোমার মন তো না জানি কোথায় পড়ে আছে। মানসিক ভ্রমণ শেষে এখন চিন্তা ভাবনা গুছিয়ে আমি সঙ্গীত দিকে ফিরি এবং মাথা নাড়ি। শেষে বলি, জোরবা, তোমার ধারণা তুমি এক ভীষণ দুঃসাহসী সিন্দাবাদ। তুমি খুব বড় মুখ করে বলো যে দুনিয়ার বহু ঘাটের জলই তুমি খেয়েছো, কিন্তু জানো না তুমি আসলে কিছুই দেখোনি, কিছুই না। আর জেনে রাখো, আমিও কিছু দেখিনি। আমরা যা ভাবি তার চেয়ে পৃথিবীটা অনেক অনেক বড়। আমরা ঘুরে বেড়াই সমগ্র দেশের ভেতর দিয়ে, সমুদ্র পার হয়ে আমরা ঘুরে বেড়াই, অথচ দেখা হয়নি চোখ মেলে। ঘর থেকে শুধু ২ পা ফেলে দরজা দিয়ে নাক বের করে দেখা হয় নাই কিছুই। শুনে জোরবা ঠোঁট কামড়ায়, কিছু বলে না। আর আদরের কুকুরকে হঠাৎ চাপড় দিলে যেমন কুকিয়ে ওঠে, সেরকম একটা আওয়াজ করে। আমি বললাম, পৃথিবীতে অনেক পাহাড় আছে, পর্বত আছে। সেগুলো বিশাল, বিস্তৃত এবং সেসবে ঈশ্বরের বাস। তাদের গায়ে গায়ে অসংখ্য আশ্রম। সেই সব আশ্রমে থাকে গেরুয়া চাদর গায়ে হাজারো ভিক্ষুক। তারা জামাই পেতে বসে ১ মাস, ২ মাস, ৬ মাস এক নাগাড়ে একটি বিষয় নিয়ে চিন্তা করে। মাত্র একটি বিষয় নিয়েই। শুনছ? একটি বিষয় নিয়ে, ২টি নয়। ওরা মেয়ে মানুষ আর লিগনাইট কয়লা নিয়ে, কিংবা বই পুস্তক আর লিগনাইট নিয়ে ভাবে না, যেমন আমরা ভাবি। ওরা একটি বিষয়েই মনকে কেন্দ্রীভূত করে, এবং এভাবে ওরা অলৌকিক কেরামতি দেখায়। তুমি তো দেখেছ, একটা কাঁচে যখন সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে একটা জায়গায় ফেলা হয়, তখন সেই জায়গায় আগুন ধরে যায়, তাই না? কিন্তু কেন? কারণ সূর্যের শক্তি এদিক ওদিক না ছড়িয়ে একটা স্পটে জড়ো হয়েছিল। একই কথা মানুষের মন সম্পর্কেও। যদি মাত্র একটা বিষয়েই মনোযোগ স্থির রাখো, তো তুমি অতিলৌকিক কাণ্ড ঘটাবে। বুঝলে জোরবা?
জোরবা জোরে জোরে শ্বাস নিয়ে হঠাৎ উঠে দাঁড়ায়। মনে হলো যেন ছুটে পালাবে, কিন্তু না, নিজেকে সে সামলে নিয়েছে। বলো, বলতে থাকো। সে ঘোঁত ঘোঁত করে ওঠে শ্বাসরুদ্ধ গলায়। এরপর সে লাফিয়ে উঠে চিৎকার করে বলে, না, চুপ করো, চুপ। এসব কথা আমারে শোনাইয়া ফায়দা কি? আমার মন এরকম বিষয়ে তুলতেছ কেন? আমি তো ভালোই ছিলাম এখানে। আমারে এরকম ঠেলতেছ কেন? আমার খিদা ছিল তো ঈশ্বরে আর শয়তানে। ধুত্তরি, যদি এই দুটার ফারাক বুঝি। আমার দিকে একটা হাঁপ ছোড়ে, আমি সেটাই চাটি। তখন লেজ নাড়তে নাড়তে আমি চেঁচাই, ধন্যবাদ, ধন্যবাদ। আর এখন? সে পাথরে পা মারে, পেছন ফেরে একটু নড়ে ওঠে, এমন যেন তক্ষুনি সে ছাপড়া ঘরের দিকে রওনা দেবে। কিন্তু তখন সে রাগে ফুঁসছে। সে থামে। ফু! সেই ঈশ্বর শয়তান চমৎকার একটা হাড্ডি ছুঁইড়া মারছিল, হুররে! ভ্যাবড়ায় সে। এক নোংরা গান্দি কুত্তি, নটি বজ্র চর্বির দলা একখান। এই বলে এক মুঠো নুড়ি কুড়িয়ে সে সমুদ্রের দিকে ছুঁড়ে মারে। একই সঙ্গে চেঁচায়, কিন্তু সে কে? আমাদের দিকে যে হাড্ডি ফেকে, সে কে? হাহ! কিছুক্ষণ থেমে যখন দেখল যে কোনো উত্তর নাই, তখন আরো রেগে গেল। তোমার মুখে আওয়াজ নাই কেন, বস? চেঁচায় সে। যদি জানো তো বলো, যেন তার নামটা আমি পাই। কিন্তু চিন্তা করো না, আমিই তারে দেখব। কিন্তু এইটা যদি আন্ধারে ঢিল ছোঁড়ার ব্যাপার হয় তো তখন ঢিলটা ছুঁড়ব কারে? তখন তো সবই ফক্কা। তখন আমি বলি, জোরবা, আমার খিদে পেয়েছে, যাও কিছু পাকাও, আগে খেয়ে নি। এক সন্ধ্যা না খাইলে কি আমরা বাঁচব না, বস? আমার এক চাচা আশ্রমের ভিক্ষু ছিল। সে সপ্তাহের কাজের দিনে নুন আর পানি ছাড়া কিছুই খাইত না। রোববার আর উৎসবের ছুটির দিনে পানিতে সামান্য ছাতু যোগ করত। সে বাইচা ছিল ১২০ বছর। সে ১২০ বছর বেঁচেছিল কারণ তার ছিল বিশ্বাস। সে তার ঈশ্বরকে পেয়ে গিয়েছিল। এজন্য সে ছিল তুষ্ট, তার ছিল না কোনো উদ্বেগ। কিন্তু জোরবা, আমাদের তো ঈশ্বর নাই যার দ্বারা পুষ্টি সাধন হবে। অতএব চুলা ধরাও, ঘরে ছোট একটা মাছ, ঝর্ণার মাছ আছে, সেটা দিয়ে স্যুপ বানাও। প্রচুর পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে ঝাল করবে, এই যেমন আমরা পছন্দ করি। এরপর দেখা যাবে। কি দেখা যাবে? রেগে গিয়ে জোরবা জানতে চায়। খাওয়া শেষ, উদরপূর্তি হলো তো সব ভোলাও শেষ। ঠিকই বলেছ জোরবা, সেটাই তো চাই। আমাদের উদ্দেশ্যই তো সেরকম। তাহলে যাও, এখুনি গিয়ে চমৎকার একটা মাছের স্যুপ করো তো, যেন আমাদের মগজ একটু চাঙ্গা হয়। কিন্তু জোরবা নড়ে না। যেখানে ছিল সেখানেই অনড় হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। শোনো বস, তোমাকে একটা কথা বলি। আমি জানি তোমার মতলব কি। এইমাত্র যখন কথা বলছিলে তখনই হঠাৎ মনে একটা ইশারা পেলাম, একেবারে বিদ্যুৎ চমকের মতো। আমি হেসে জিজ্ঞেস করি, কি আমার মতলব? তুমি নিশ্চয়ই একটা আশ্রম খুলতে চাও, ব্যাস এটাই। তবে সেই আশ্রমে তুমি ভিক্ষু যাজকদের বদলে রাখবে কিছু কলম পেশা মানুষ, তোমার নিজের মতো। মানে তুমি অন্তরে যেমন সেরকম। আর তারা রাত দিন খালি আঁকিবুকি করবে। এরপর ছবিতে সন্তুদের মুখ যেমন থাকে তেমনি তাদের মুখ থেকেও গল গল করে বাড়ায় আসবে ছাপানো রিবন। কি ঠিক বলিনি? এক ধরনের দুঃখবোধে আমার মাথাটা নত হলো। যৌবনে ছিল মেলার স্বপ্ন, তারা ছিল বিশাল এক একটা ডানা। এখন তাদের সবই কাটা পড়েছে। নির্বোধ, অভিজাত, উন্নত ছিল সেসব স্বপ্ন, ঠিক যেমনটি আমরা গড়ে তুলতে চেয়েছিলাম বুদ্ধিবৃত্তিক একটা কমিউন। সেখানে নিজেরা হব নিমগ্ন, ডজনখানেক কমরেড থাকবে, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, কবি। তারা নিজেদের বিচ্ছিন্ন করে সারাদিন কাজ করবে, শুধু সন্ধ্যায় দেখা হবে, তখন তারা কথা বলবে। এই কমিউনের নিয়মনীতির চার্টারও আমি ঠিক করে ফেলেছিলাম। এমনকি এর একটা অফিস বিল্ডিংও আবিষ্কার করেছিলাম, এথেন্সের উপকণ্ঠে হিমেটাস পাহাড়ের গিরিপাশে, সেন্ট জন দ্য হান্টার চার্চে। আমাকে লজ্জায় একটু লাল হতে এবং নীরব থাকতে দেখে জোরবা আত্মতুষ্টি নিয়ে বলে, কেমন, ঠিক বলছি না? বেশ, তাহলে মহামান্য পবিত্র পালপাদ্রি, তোমার কাছে একটা কৃপা ভিক্ষা চাই। এই মঠের দুয়ার রক্ষীর পদটি আমারে দিও, তাইলে আমি কিছু চোরাচালানি করতে পারবো এবং মাঝে মাঝেই তোমার মঠ চত্বরে আজব মালাবাল দেখতে পাবে। যেমন ধরো, মেয়ে মানুষ, বৌজকিয়া বাদ্যযন্ত্র, ঔজো মদের পিপা, রোস্ট করা শুকর ছানা, এইসব মাল ঢোকাইতে চাই যেন আতেল বাক্যালাপে জীবনটা বিফলে না যায়। এবার সে খিক করে হেসে দ্রুত রওনা দেয় ছাপড়া ঘরের উদ্দেশ্যে। আমিও তার পিছে পিছে দৌড়াই। একটা কথাও না বলে সে মাছ পরিষ্কার করে। আমি কাঠ খড়ি এনে চুলা ধরাই।
স্যুপ প্রস্তুত হতেই আমরা চামচ নিয়ে সরাসরি পাতিল থেকে খেতে শুরু করি। দুজনের কেউ কথা বলি না। সারাদিন পেটে দানা পানি পড়েনি, সেজন্য দুজনেই গোগ্রাসে খাই। মদ খাওয়া হলে কিছুটা মাতালো হই, তখন জোরবা মুখ খোলে। এখন যদি বুবুলিনা এসে হাজির হতো তো খুব মজা হতো বস। সব ভাবনা চিন্তা ধ্বংস করত। ওর ভালোই আমি চাই, এখানে এখন তারই অভাব। তোমাকে একটা সত্যি কথা বলি বস, এখন তারই মিস করছি। মনটাও কেমন পোড়ায়, ধুত্তরি শয়তান বেটি। তুমি কি এখন জানতে চাও না কে তোমাকে সেই হাতছুড়ি দিচ্ছে? এতে আমার কি আসে যায় বস? এ তো খড়ের স্তূপে সুই সন্ধান। হার পেয়েছো, নাও। জিগায় না কে সুইরা মারছে সেই হার। দেখো হারটা সুস্বাদু কিনা, ওতে মাংসের কিছু আঁশ রইছে কিনা। এইসব প্রশ্নই জিজ্ঞাসা করার মতো। অন্য সব তো খাদ্য। দেখো অলৌকিক ফল দিয়েছে বলে আমি ওর কাঁধ স্পর্শ করি। আমার না খাওয়া শরীর এখন ঠান্ডা হয়েছে। একই সঙ্গে যে আত্মা এত সব প্রশ্ন করছিল সেও ঠান্ডা। তোমার শান্তনিটা নাও তো। কিন্তু জোরবা উঠে দাঁড়াতেই বাইরে নুড়ি পাথরে দ্রুত ভারী পায়ের আওয়াজ পাওয়া যায়। জোরবার রোমশ নাসারন্ধ্র বাতাসের গন্ধ শুকে কাঁপতে থাকে। শয়তানের কারবার সব। উড়ুতে চাপড় দিয়ে জোরবা নিচু স্বরে বলে, সে তো চইলা আইছে। কুত্তিটা বাতাসে জোরবার ঘ্রাণ পাইছে, আর এই যে আইয়া পড়ছে। আমি উঠতে উঠতে বলি, আমি তাহলে নাই বাবা, এসবের মধ্যে আমি নাই। একটু হেঁটে আসি, তোমাদের ঝামেলা তোমরাই সামলাও। গুড নাইট বস। ভুলো না জোরবা, তুমি ওকে বিয়ে করবে বলেছ, আমাকে ওর কাছে মিথ্যুক বানিও না। জোরবা দীর্ঘশ্বাস ফেলে। আবার বিয়ে করব বস? এমনিতেই পেট ভইরা গেছে। প্রসাধনী সাবানের গন্ধ ক্রমেই এগিয়ে আসছিল গাঢ় থেকে গাঢ়তর হয়ে। বুকে ধরো বল জোরবা। এই বলেই আমি তাড়াতাড়ি কেটে পড়ি। বাইরে ততক্ষণে বয়স্কা সাইরেনের নিঃশ্বাসের দাপাদাপি শুনতে পাচ্ছিলাম। অধ্যায় 17। পরদিন ভোরে জোরবার ডাকে ঘুম ভাঙে। এই সকালবেলা কি ব্যাপার জোরবা, এত চেঁচামেচি করছো কেন? এভাবে তো কাজ হবে না বস। ঝোলা ব্যাগে খাবার ভরতে ভরতে সে বলে, আমি দুটো খচ্চর কিনেছি, উঠে পড়ো। আমাদের আশ্রমে গিয়ে হাওয়াই রানওয়ের কাগজপত্র সই করাতে হবে। সিংহ ভয় পায় একটা প্রাণীকেই, দাস। এই দাসের পালি কিন্তু আমাদের সবাইকে খাবে। বেচারি বুবুলেনাকে দাস বলছো কেন? হাসতে হাসতে ওকে জিজ্ঞেস করি, কিন্তু জোরবার না শোনার ভান করে। উঠে পড়ো, চলো, সূর্য ওঠার আগেই যাত্রা করতে হবে। পাহাড়ে উঠে পাইন বনের গন্ধ পাবো, এই চিন্তায় সত্যি আনন্দ হলো। আমরা খচ্চর দুটোয় চড়ে উঠতে থাকি। পথে কিছুক্ষণ খনিতে থেমে জোরবা শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশ দেয়। সে তাদের বলে জাজিকা সুরঙ্গে গাইতি শাবল চালাতে। ম্যাডাম শয্যা ভেজা সুরঙ্গে ড্রেন খুঁড়ে জমে থাকা পানি বের করে দিতে বলে। একটা হীরের মতো ঝকঝকে দিন। যতই উঁচুতে উঠি মনে হয় আমাদের আত্মাও উঠছে এবং পরিচ্ছন্ন হচ্ছে। নির্মল হাওয়ার, সহজ শ্বাস প্রশ্বাসের এবং বিশাল বিস্তৃত দিগ্বলয়ের আধ্যাত্মিক মূল্য আরেকবার অনুভব করি। সেখানে উঠলে মনে হবে যেন আত্মা এক ফুসফুস আর নাসারন্ধ্রযুক্ত প্রাণী, এবং যেন অক্সিজেনেরই দরকার ছিল, যদিও এতদিন তা ধুলায় আবদ্ধ হয়েছিল কিংবা ছিল হাঁসফাঁস করা নিঃশ্বাসে বন্দী। যতক্ষণে পাইন অরণ্যে প্রবেশ করলাম, সূর্য মাথার ওপর এসে গেছে। সেখানে বাতাসে মকরন্দ সুবাস, মাথার উপর দিয়ে বহে যাওয়া হাওয়া সাগরের মতো শোঁ শোঁ শব্দে। আহরণের সারাটা পথ জোরবা পাহাড়ের পার্শ্বদেশের ঢাল লক্ষ্য করছিল। কল্পনার সে কয়েক গজ পরপরই মাটিতে খুঁটি পুঁতছিল এবং চোখ তুলে দেখছিল চকচকে কেবল তার বেয়ে কাঁটাবৃক্ষের কাণ্ড ছুটে চলছে সাগর পাড়ে, এবং তাতে ধনুক থেকে তীর ছুটে যাওয়ার মতো আওয়াজ হচ্ছিল। দুহাত একত্র করে সে ঘষে। হ্যাঁ, লাকসইভাবে কাজ করবে, সে বারবার বলছিল। নিখাত সোনা, শীঘ্রই আমরা টাকার ওপর গড়াগড়ি যাব, আর তখন যা করতে চেয়েছি সবই করতে পারবো। ওর দিকে আমি অবাক হয়ে তাকাই। এখন বলো না যে তুমি ইতিমধ্যে ভুলে গেছো আমাদের আশ্রম বানাবার আগে আমরা ওই বড় পাহাড়ে চড়ব। কি নাম যেন বললে? তিবিস। তিব্বত জোরবা, তিব্বত। কিন্তু মাত্র আমরা দুজন যাব, ওখানে মেয়ে নেওয়া যাবে না। মেয়ে নেওয়ার কথা কে বলছে? ওরা আছে, ঠিকই আছে, বেচারা মেয়ে মানুষ, ওদের খাটো করবার দরকার কি? বিশেষ করে পুরুষের যখন করার মতো পুরুষালী কোনো কাম নাই, যেমন কয়লা তোলা, ঘেরাও দেয়া কেল্লা দখল করা, কিংবা ঈশ্বরের সাথে বাতচিত করা। এইসব
গন্ডার মারা আর ভাণ্ডার লোটার কাম না থাকলে সে তো ফাইটা খান খান হইয়া যাইত। সে মদ খায়, জুয়া খেলে, মাইয়া মানুষ পাইলে জড়ায়া ধরে, আর অপেক্ষা করে কখন সময় আসে, আদৌ যদি আসে। কিছুক্ষণের জন্য সে চুপ করে, আদৌ যদি আসে সে রেগে মেগে পুনর্ব্যক্ত করে। কারো সময় নাও আসতে পারে। আবার কিছুক্ষণ পর, যথেষ্ট হয়েছে বস, যথেষ্ট। হয় দুনিয়াটা বড় হবে, নয়তো আমি হব ছোট, নাইলে আমার আশা নাই। তখন পাইন বনের ভেতর থেকে হঠাৎ এক ভিক্ষু এসে হাজির হয়। লাল চুল, হলুদ গাত্রবর্ণ, জামার হাতা ওঠানো এবং মাথায় গম্বুজ আকৃতির একটা কালো টুপি। তার হাতে ধরা একটা লোহার রড। চলতে চলতে সে ওই রড দিয়ে মাটিতে ঠুস ঠাস মারছিল। আমাদের দেখতে পেয়ে সে থামে এবং হাতে লৌহদণ্ড শূন্যে তোলে। কোথা যাচ্ছ বন্ধুরা? সে জিজ্ঞেস করে। আশ্রমে যাচ্ছি প্রার্থনা করতে, জোরবা উত্তর দেয়। তাহলে ফিরে যাও খ্রিস্টান ভাইরা, ভিক্ষু চিৎকার করে বলে। তার পরিষ্কার নীল চোখ কথা বলতে বলতেই লাল হয়ে ওঠে। ফিরে যাও ভাইরা, তোমাদের ভালোর জন্যই বলি, ফিরে যাও। এটা এখন আর কুমারী মায়ের বাগান নয়, এটা হইছে শয়তানের আশ্রম। লোকে বলে দারিদ্র, আনুগত্য, সততা হইল ভিক্ষুর মাথার মুকুট। মিথ্যা, মিথ্যা, কইতাছি সব মিথ্যা। ফিরা যাও। টাকা পয়সা, সুন্দর পোলা আর পালপাদ্রি হওয়ার প্রতিযোগিতা, এই তিনেই ওদের পবিত্র ত্রয়ী। ওর কথায় আকৃষ্ট হয়ে জোরবা আমার দিকে ফিরে বলে, এই লোক বেশ মজার বস, বলে সে মহা আনন্দে শীষ দিতে থাকে। এবার ভিক্ষুর দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, তোমার নাম কি ফাদার? আর কিছু মনে না করো তো বলি, যাচ্ছ কোথায়? আমার নাম জাকারিয়াস। আমি মালসামান নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি, অতিষ্ঠ হয়ে গেছি। দয়া করে তোমাদের নাম বলবে দেশি ভাইরা? কানাভারো। এইখানে আর নিতে পারছিলাম না ভাই কানাভারো। সারা রাত খ্রিস্ট কাঁদেন, আমি ঘুমাইতে পারি না, তার সাথে আমিও কান্দি। তখন আশ্রমের অধ্যক্ষ, পুরুক বেটা হাবিয়া দোজকে, তো সে ভোরবেলা আমাকে ডেকে পাঠায়, বলে, এই যে জাকারিয়াস, তুমি তো বেড়াদর ভিক্ষুদের ঘুমাইতে দাও না, আমি তোমাকে বের করে দেব। আমি তারে কই, আমি তাদের ঘুমাইতে দেই না, নাকি খ্রিস্টই দেয় না? কান্দে তো খ্রিস্ট। তখন ওই খ্রিস্ট বিরোধী তার হাতের ক্রুশ দণ্ড তোলে, আর দেখো কি করেছে। এই বলে সে মাথার টুপিটা তুলে চুলে জমাট বাঁধা রক্ত দেখায়। তাই জুতা থেকে এই জায়গার ধুলা ঝেড়ে এখন চলে যাচ্ছি। আরে চলো, আমাদের সাথে আশ্রমে চলো, জোরবা বলে। পালপাদ্রিকে বোঝাবো আমি, চলে এসো, আমাদের পথ দেখায় নাও। আমাদের সাথে মোলাকাতের জন্য ঈশ্বর নিজেই তোমাকে পাঠায়েছেন। ভিক্ষু এক মুহূর্তে কি চিন্তা করে, তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। শেষে জিজ্ঞেস করে, কিন্তু আমারে কি দিবা? কি চাও বলো? 1 কিলো নোনা কড মাছ আর 1 বোতল কগন্যাক। জোরবা ওর দিকে ঝুঁকে চোখ টেপে। জাকারিয়াস, মনে হয় তোমার মধ্যে শয়তান টয়তান কিছু একটা আছে নাকি? ভিক্ষু যেন একটু কেঁপে ওঠে। বিস্ময় নিয়ে সে জিজ্ঞেস করে, কি করে জানলে? আমি পবিত্র আথোস পর্বতের মানুষ, এইসব ব্যাপার কিছু কিছু তো জানতেই হয়। ভিক্ষু মাথা নোয়ায়, মিনমিন করে কিছু একটা বলে, ভালো মতো শোনাই যায় না। হ্যাঁ, আমার মধ্যে শয়তান একটা আছে বই কি। আর সে নোনা কড আর কগন্যাক চায়, ঠিক কি না? হ্যাঁ, শয়তানটা ওগুলি চায়। ঠিক আছে, কড মাছ আর কগন্যাক হয়ে গেল, সে কি সিগারেটও চায়? এই বলে জোরবা ওর দিকে একটা সিগারেট ছুঁড়ে দিলে সে আগ্রাসী হাতে তা ধরে ফেলে। হ্যাঁ, সে সিগারেটও খায়, জাহান্নামী শয়তান, সে সিগারেট খায়, ভিক্ষু বলে, এবং জেব থেকে এক টুকরা চকমকি পাথর আর একটা সলতে বের করে। সিগারেট ধরায় এবং 2 ফুসফুসে যৌথ শক্তি দিয়ে কোষে একটা সুখ টান দেয়। চলি খ্রিস্টের নামে, বলে সে লোহার রড উঁচিয়ে মুখ ফেরায় এবং আমাদের পথ দেখিয়ে আশ্রমের দিকে রওনা দেয়। আচ্ছা, তোমার ভেতর যে শয়তান আছে তার নাম কি? জোরবা আমার দিকে চোখ টিপে ওকে জিজ্ঞেস করে। জোসেফ। মাথা না ফিরিয়েই সে সরাসরি জবাব দেয়। এই আধপাগলা ভিক্ষুর সঙ্গ আমার মোটেও ভালো লাগছিল না। অসুস্থ শরীরের মতো অসুস্থ মনও আমার ভেতর একই সঙ্গে বিতৃষ্ণা, সহানুভূতি এবং ঘৃণার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু কিছু বলি না, জোরবার ওপরই ছেড়ে দিই, ও যেভাবে পারে সামলাক। পাহাড়ে নির্মল বাতাস আমাদের ক্ষুধার উদ্রেক করেছিল। একটা বিশাল পাইন গাছের নিচে বসে জোরবার ঝোলা খোলা হলো। ভিক্ষু উপুর হয়ে লোভী দৃষ্টিতে দেখে ঝোলার ভেতর কি আছে। এই যে,
এই যে এখনই ঠোঁট তাড়তে শুরু করো না ফাদার জাকারিয়াস, চেঁচায় জোরবা। আজ পবিত্র সোমবার, আমরা ফ্রি মেসনের লোক। আমরা আজ একটু মাংস খাবো, মুরগির মাংস। ঈশ্বর ক্ষমা করবেন তার বান্দাকে। আর দেখো, কিছু হালুয়া আর কয়েকটা জলপাই আছে তোমার জন্যে, নাও। ভিক্ষু তার তেল তেলে দাড়িতে হাত বোলায়। আমি? সে একটু আফসোসের সুরে বলে, আমি জাকারিয়াস তো আজ উপবাস করছি। আমি খাবো জলপাই, রুটি আর টাটকা জল। কিন্তু জোসেফ যেহেতু সে শয়তান এবং উপবাস করে না, সে তোমাদের সঙ্গে খাবে মাংস। ওহ, ব্যাটা এক দুরাত্মা বটে। সে তোমাদের খোল থেকে একটু মদও খাবে। জাহান্নামে যাক শালা। সে ক্রুশচিহ্ন এঁকে দ্রুত রুটি, জলপাই আর হালুয়া গেলে হাতের চেটোয় মুখ মুছে পানি খায়, আবার বুকে ক্রস আঁকে। এরপর যেন খাওয়া শেষ করে উঠল। এখন হবে 3 বারের অভিশপ্ত জোসেফের পালা। এই বলে সে মুরগির ওপর চড়াও হয়। হিংস্রভাবে মুরগির বড় বড় অংশ মুখে ফেলে আর বলে, খা খা রে দুরাত্মা, খা, পাইছিস, খা। সাবাস ভিক্ষু, সাবাস, চালিয়ে যাও। খুব উৎসাহে জোরবা চেঁচায়। দেখতেছি 2 তরফেই তুমি খাইতে পারো। এরপর আমার দিকে ফিরে, কি বলো বস? আমি হেসে বলি, হ্যাঁ, সে একেবারে তোমার কার্বন কপি। জোরবার ভিক্ষুকে মদের খোলটা দেয়। জোসেফ, একটু মদ্যপান হয়ে যাক। হ্যাঁ, খা রে পাতো, খা মাল, বলে সে খোলটা 2 হাতে আঁকড়ে ধরে মুখ সেঁটে রাখে। সূর্য খুব তেতে উঠেছিল, এজন্য আমরা আরো ঘন ছায়ার দিকে যাই। দারুণ অগ্নিতাপে ভিক্ষু ঘেমে গলে যাচ্ছিল। গা থেকে তার বেরোচ্ছিল ঘামের টক গন্ধ আর ধূপের গন্ধ। জোরবা ওকে টেনে নিয়ে যায় আরো ছায়া ঘন জায়গায়, যেন ওর গায়ের গন্ধটা একটু কমে। তৃপ্তির সঙ্গে খেয়ে জোরবাও বোধহয় কথা বলতে চাচ্ছিল। জাকারিয়াসকে সে জিজ্ঞেস করে, তুমি ভিক্ষু হলো কেমনে জাকারিয়াস? ভিক্ষু দাঁত বের করে হাসে। তোমার কি মনে হয় আমি এইখানে পাক সাফ হইতে আসছি? মোটেও না। আমি আইছি দারিদ্র্য ঘোচাইতে। খাওনের ছিল না কিছুই, তাই নিজেরে বললাম, আশ্রমে যা, তাইলে অন্তত ক্ষুধায় কাতরাইতে হইবে না। তাইলে তুমি কি খুশি? ঈশ্বরের দোহাই, প্রায়ই আমি দীর্ঘশ্বাস ছাড়ি, কিন্তু কে শোনে তা? এই দুনিয়ার জন্য আমার হাহুতাশ নাই। আমি মুয়ের মুখে, মাফ করো। হ্যাঁ, আমার কথা ধরো তো, নিত্য এর ওপর পেশা করি। ডিগবাজি খাই আর ভিক্ষুদের আমোদ দেই। ওরা কয় আমার নাকি সাদ্দানোর আসর লাগছে, কয় আর আমারে হেয় করে। কিন্তু আমি নিজেরে কই, না, এইটা হইতে পারে না। ঈশ্বরে ফুর্তি ফাট্টা হাসি কাব্য পছন্দই করে। নিশ্চিত জানি একদিন সে আমারে বলবে, আয় রে পাগলা, আমার আদরের ভাঁড়, আয় ভেতরে আয়। আমি জানি। আর আয় আমারে হাসা, এই পথে আমি বেহেশতে যাব, কারাগিওজিসের মতো একটা ভাঁড় হিসেবে। হারে মিয়া, যাতে মাতাল হইলে কি হইব, তালে তো তুমি ঠিকই আছো। উঠে দাঁড়াতে দাঁড়াতে জোরবা বলে, চলে এসো, পা চালিয়ে যেতে হবে, নইলে আন্ধারে পড়ব। ভিক্ষু আবার পথ দেখিয়ে আমাদের আগে আগে চলে। পাহাড়ের উচ্চতর স্তরে উঠতে উঠতে আমার মনে হলো যেন আমার মনেরই বিভিন্ন স্তর, বিভিন্ন চূড়ায় আরোহণ করছি। নিচু ছোটখাটো দুঃখ দুর্দশা উত্তীর্ণ হয়ে যেন মহত্তর উন্নততর স্তরে, সমতটে নিরাপদ স্বস্তিদায়ক আরাম থেকে খাড়া দুরারোহ ভাবনা চিন্তার তাত্ত্বিক স্তরে আরোহণ করছি। চলতে চলতে ভিক্ষু হঠাৎ করেই থেমে যায়। ওই যে দেখো, আমাদের প্রতিশোধের জননী। এই বলে সে ছোট একটা গির্জার মনোরম গম্বুজের দিকে তাকায়। সে হাঁটু গেড়ে বসে সেই দিকে ক্রুশচিহ্ন আঁকে। আমি খচ্চরের পিঠ থেকে নেমে সেই শীতল ছাদের নিচে যাই। এক কোনায় দেখি পুরনো এক বিগ্রহ, ধোঁয়ার স্পর্শে কালো হয়ে গেছে এবং সেখানে মানতের অনেক অর্ঘ্য উপাচার, রৌপ্য মুদ্রা। তার সামনে জ্বলছে রূপার সমাধানে অগ্নি অনির্বাণ শিখা। আমি বিগ্রহের দিকে ভালো করে তাকাই, দেখি এক হিংস্র যুদ্ধংদেহী মহিষমর্দিনী মাতৃমূর্তি। তার কঠিন গর্দান আর কুমারীর বিশুষ্ক অপ্রস্তুত চাহনি। হাতে ধরা কোনো পবিত্র শিশু নয়, বরং একটা লম্বা খাড়া বর্ষা। যে এই আশ্রম বিনাশ করে তার কপালে যেন লেখা হয় অভিশাপ। ভয়ার্ত গলায় বলে ওঠে আমাদের চালক ভিক্ষু। মা তার ওপর ঝাঁপায়ে পড়ে, হাতের বর্ষা দিয়া এফোর ওফোর করে। বহুদিন আগে অলজিরিয়া থিকা বিধর্মীরা আইসা এই আশ্রম পুড়াইয়া দিছিল, কিন্তু দেখো তারপর সেই পৌত্তলিকগুলার কি হাল হইল। পোড়ানো শেষে ওরা যখন চইলা যাইতেছিল, এই গির্জা পার হওয়ার সময় হঠাৎ কুমারী মা তার বিগ্রহ থিকা ফাল দিয়া নামে, বাইরে সুইতা যায়, গিয়া হাতের বর্ষা দিয়া এদিক ওদিক সব দিক গাঁথতে থাকে। একে একে বিজন্মাগুলারে ধইরা খুন করে।
আমার দাদু ওগো হাড় পইরা থাকতে দেখছে। পুরা জঙ্গলে ছড়ায় ছিটায় ছিল জবনদের হাড়গোড়। সেই থিকা আমরা তারে ডাকি প্রতিশোধের মা জননী বইলা। এর আগে তার নাম আসিল করুণাময়ী জননী। কিন্তু ফাদার জাকারিয়াস, জবনরা আশ্রম পোড়াবার আগে কেন মাতার অলৌকিক শক্তি দেখায়নি? জোরবা জিজ্ঞেস করে। সেইটা তো সর্বোচ্চের ইচ্ছা। ভিক্ষু উত্তর দেয় নিজের বুকে 3 দফা ক্রুশ চিহ্ন এঁকে। সাব্বাস সর্বশক্তিমান, সাব্বাস। খচ্চরের পিঠে বসতে বসতে জোরবা বিড়বিড় করে, চলো এবার চলো। শীঘ্রই আমরা একটা মালভূমিতে পৌঁছে যাই। সেখান থেকে সর্বপুতের আশ্রমের চোখে পড়ে। বড় বড় পাথরে চাই আর পাইন বৃক্ষে ঘেরা প্রশান্তিময় হাস্যোজ্জ্বল বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে উচ্চভূমিতে সবুজের গহ্বরে স্থান পেয়েছে। এখানে সে গভীর মেলবন্ধন ঘটিয়েছে শিখরের মহত্ব, আভিজাত্য আর সমতটের সুশীলতা। আমার মনে হলো এই কুঞ্জাশ্রম মানুষের নির্জন বাস আর ধ্যান অনুধ্যানের জন্য নির্বাচিত চমৎকার একটি জায়গা। আমার এমনও মনে হলো যে এখানে শান্ত সুশীল মনন এমন এক ধর্মীয় প্রণোদনা সৃষ্টি করতে পারে যা সত্যিই মানুষের মর্যাদার উপযুক্ত। খুব কষ্টকর দুর্গম অতি মানবিক শিখর যেমন নয়, তেমনি নয় অলস ইন্দ্রিয় সুখাবহ কোনো সমতট। যেটুকু প্রয়োজন সেটুকুই, বেশি নয়। মানবিক নমনীয়তা না হারিয়ে আত্মার জন্য যেটুকু উচ্চতায় ওঠা প্রয়োজন তার ব্যবস্থাই এখানে রয়েছে। আমি মনে মনে বলতে থাকি, এরকম স্থান যেমন কোনো বীরপুঙ্গব সৃষ্টি করবে না, তেমনি এখানে চারালো সৃষ্টি হবে না। এখানে তৈরি হবে অখণ্ড পরিণত মানুষ। এখানে সুষমামণ্ডিত প্রাচীন গ্রিক মন্দির অথবা মৃদু হাস্য দরবেশদের ধ্যান আস্তানা মানানসই হতো। ঈশ্বর এখানে সরল মানবিক লেবাসে নেমে আসবেন, বসন্তের ঘাসে নগ্নপদে হেঁটে বেড়াবেন এবং মানুষের সঙ্গে শান্তচিত্তে সহজ ভঙ্গিতে বাতচিত করবেন। একই রহস্য, একই নির্জনতা, একই আশীর্বাদ, আমি বিড়বিড় করে উচ্চারণ করি। আমরা খচ্চরের পিঠ থেকে নেমে প্রধান ফটকে প্রবেশ করি এবং দর্শনার্থী কক্ষে উঠি। সেখানে আমাদের ট্রেতে করে রাকি সংরক্ষিত ফল এবং কফি খেতে দেয়। অতিথি তত্ত্বাবধায়ক বা মেজবান প্রধান আমাদের দেখতে আসে। মুহূর্তে আমাদের চারপাশে ভিক্ষু যাজকরা এসে ঘিরে দাঁড়ায় এবং কথা বলতে শুরু করে। চতুর্চক্ষু, অতৃপ্ত ওষ্ঠ, শ্বশ্রু, গোফ এবং এতগুলো খোলা বগল থেকে খরতাপে উত্থিত বোটকা গন্ধে পাঁঠা পালায়। মেজবান প্রধান জিজ্ঞেস করে, তোমরা কোনো খবরের কাগজ আনোনি? খবরের কাগজ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, এখানে খবরের কাগজ দিয়ে কি করবেন? ব্রাদার, খবরের কাগজই তো বলে নিচের পৃথিবীতে কি হচ্ছে। 2-3টে হতাশ কণ্ঠ একসঙ্গে বলে ওঠে। ব্যালকনির রেলিংয়ে ভর করে ওরা একঝাঁক কাকের মতো কাকা করে ওঠে এবং ইংল্যান্ড, রাশিয়া আর রাজা ভেনিজেলস সম্পর্কে উত্তেজক আলাপ শুরু করে। পৃথিবী ওদের নির্বাসনে পাঠিয়েছে, কিন্তু ওরা তো পৃথিবীকে বিসর্জন দেয়নি। ওদের চোখ ভরা শুধু বড় বড় শহর, দোকানপাট, মেয়ে মানুষ, সংবাদপত্র। লম্বা চওড়া মোটাসোটা রোমশ এক ভিক্ষু উঠে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস নেয়। আমার দিকে তাকিয়ে এসে বলে, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি সেটা সম্পর্কে আমাকে তোমার মতামত জানাবে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। রোমশ বেটে হাত দুটো পেটের নিচে বেঁধে কাপড়ের চপ্পল মেঝের ওপর সরাত সরাত করে টেনে সে দরজা দিয়ে ভেতরে কোথায় অদৃশ্য হয়ে গেল। ও যেতেই অন্য ভিক্ষুরা বিচ্ছিরিভাবে মুখ টিপে হাসে। মেজবান প্রধান তখন বলে, ফাদার দিমিত্রিউস তার মাটির নান মূর্তিটা আনতে গেল। ওর জন্যই মনে হয় শয়তান সেটাকে এতকাল মাটির আশ্রয়ে পুঁতে রেখেছিল। একদিন বাগানে খোঁড়াখুড়ির সময় দিমিত্রিউস ওটা পায়। ওটা নিয়ে সে নিজের প্রকোষ্ঠে রাখে এবং সেই থেকে ওর ঘুম হারাম। তার কাণ্ডজ্ঞানও প্রায় যাই। জোরবা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, বলে, আমরা মাননীয় অধ্যক্ষের সঙ্গে দেখা করতে এসেছি, কিছু কাগজপত্র সই করতে হবে। মাননীয় অধ্যক্ষ তো এখানে নেই, মেজবান প্রধান বলে। তিনি আজ সকালে আশ্রমের খামারে গেছেন। তোমরা একটু ধৈর্য ধরে বসো। ফাদার ডমেটিউস ফিরে আসে। তার বন্ধ 2 হাত সামনের দিকে বাড়ানো, এমন যেন হাতে রয়েছে পবিত্র পেয়ালা। এই যে এইটা, বলে সে সাবধানে হাতের মুঠো আলগা করে। আমি ওর দিকে এগিয়ে যাই। ছোট্ট একটা টানাগ্রা টেরাকোটার নর্তকী মূর্তি, অর্ধনগ্ন ও লাজুক প্রকৃতির। ভিক্ষুর হাতের পুরুষ্টু তালু থেকে আমার দিকে ছেনালি হাসি মুখে তাকিয়েছিল। একটা হাত তখন শরীরে যুক্ত ছিল, তো সেই হাত দিয়ে সে মাথা চেপে ধরেছে। ডমিটিউস বলে, ও যে এভাবে মাথা চেপে ধরেছে তার অর্থ কি? অর্থ হলো নিশ্চয়ই ওটার ভেতর কোনো দামি পাথর আছে, হতে পারে হীরা কিংবা মুক্তা। কি মনে হয় তোমার?
এক দুর্মুখ ভিক্ষুর কাছ থেকে আসে কষা মন্তব্য। আমার মনে হয় ওর মাথা ধরেছে। কিন্তু মোটাসোটা দমেতিউস দুম্বার পাত্র নয়। সে ছাগলের মতো ঝোলা ঠোঁট নিয়ে হাঁসফাঁস করে আর আমার দিকেই তাকিয়ে থাকে, অপেক্ষা করে। এরপর বলে, আমার তো ইচ্ছা হয় এটার মাথা ভেঙে দেখি কি আছে ভেতরে। এর জন্য তো রাতে ঘুমাইতে পারি না। হয়তো হীরা-টিরা কিছু একটা আছে। আমি যুবতী মেয়েটার সুষমামণ্ডিত চেহারা দেখি, তার ছোট ছোট সুডল স্তন দেখি। এখানে সে ধূপের গন্ধ আর ক্রুশে বেঁধা দেবতাদের মধ্যে নির্বাসিত, যারা ইন্দ্রিয়কে করেছে অভিশপ্ত, শরীরকে হাস্যরস, চুম্বনকে করেছে পরিত্যাজ্য। আহা, আমি যদি পারতাম এই যুবতীকে উদ্ধার করতে। জোরবা টেরাকোটার নারী মূর্তি হাতে নেয়, সরু মসৃণ নারী দেহে আদর করে হাত বোলায়। তার আঙুল মূর্তির পিনোন্নত স্তন যুগলে এসে থামে। সে বলে, কিন্তু ভাই, ভিক্ষু, তুমি কি দেখতে পাচ্ছ না এটা আসলে শয়তান? তাকিয়ে দেখো, অবিকল শয়তানের মূর্তি। কিন্তু চিন্তা করো না, এই অভিশপ্ত অপদেবতাকে আমার ভালোই চেনা আছে। ওই যে দেখো মাই দুটা, ফাদার দমেতিউস, গোল টনটনা আর সজীব। শয়তানের মাইও অবিকল এই রকম। এ সময় গোবরাতে এক সুদর্শন তরুণ ভিক্ষু এসে দাঁড়ায়। সূর্যের আলো সরাসরি ওর সোনালি চুল আর তুলতুলে গোলাকার মুখে এসে পড়ে। দুর্মুখ ফ্যাকাশে ভিক্ষু মেজবান প্রধানের দিকে চোখ ঠাড়ে এবং দুজনেই ধূর্তের হাসি হাসে। ওরা বলে, ফাদার দমেতিউস, ওই যে আইয়া পড়ছে তোমার শয্যা সঙ্গী, জিব্রাইল। ভিক্ষু তার খুদে টেরাকোটার মেয়েটিকে খপ করে হাতে নিয়ে থলথলে শরীরটা জড়িয়ে পাল্টিয়ে দরজার দিকে রওনা দেয়। সুদর্শন ভিক্ষু চুপচাপ তার আগে আগে মেয়েলি ঢঙ্গে ছোট ছোট পা ফেলে হাঁটে এবং একটা দীর্ঘ জরাজীর্ণ করিডর দিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি জোরবার দিকে ইশারা করে উঠান চত্বরে যাই। বাইরে সামান্য গরম। উঠানের মাঝখানে একটা কমলা লেবুর গাছ, তাতে বোল এসেছে। তারই গন্ধে আশেপাশের বাতাস ম ম করছে। এর পাশেই মর্মর পাথরে তৈরি প্রাচীন এক ভেড়ার মাথা থেকে কলকল শব্দে পানির নহর ছুটেছে। আমি ফোয়ারার নিচে মাথা রাখি এবং শীঘ্রই খুব সজীব বোধ করি। ও গড, এই মানুষগুলা কি? জোরবা বেশ বিরক্তির স্বরে জিজ্ঞেস করে। এরা না পুরুষ না মেয়ে, এরা খচ্চর, একেবারে নরকের যোগ্য। ফুহ, মরুক গিয়া সব। এবার জোরবার পালা এলে সেও ওই শীতল ফোয়ারার নিচে মাথা দেয় এবং নরকের যোগ্য মরুক শালারা বলে হাসতে শুরু করে। সবগুলোর মধ্যে একটা করে শয়তান আছে। একজনে চায় মেয়ে মানুষ, আরেকজনে নোনা কড মাছ, আরেক বেটায় টাকা পয়সা, আরেকজন খবরের কাগজ। এক পাল হাবাগোবা। ওরা যায় না কেন নিচের দুনিয়ায়? গিয়া ওইসব দিয়া মগজ ধোলাই করলেই পারে। সে একটা সিগারেট ধরায় এবং বোল আসা কমলা লেবুর গাছ ঘিরে বাঁধানো শানের ওপর বসে এবং বলে, আমার যখন একটা কিছু পেতে খুব ইচ্ছা করে, তখন জানো বস আমি কি করি? আমি জিনিসটা জোগাড় করে খেতে থাকি, খাইতেই থাকি যতক্ষণ না পুরা তৃপ্তি হয়। আর এইভাবেই সেটা থেকে মুক্তি পাই। আর কখনোই সেটা নিয়ে ভাবতে চাই না, কিংবা ভাবলেও ওয়াকথু করি। একসময় ছেলেবেলায়, এই উদাহরণ বুঝবে ভালো, ছেলেবেলায় আমি চেরি ফলের পাগল ছিলাম। টাকা ছিল না, তাই একসঙ্গে বেশি কিনতেও পারতাম না। আবার যখন কিনতাম, সবই খেয়ে শেষ করতে পারতাম। তখন আরও বেশি বেশি চাইতাম। রাত দিন চেরি ছাড়া আর কিছুতে আমার মন ছিল না। মুখে আমার লালা ঝরত। সে এক রীতিমতো অত্যাচার। তো একদিন একেবারে ক্ষেপে উঠলাম। খেপলাম নাকি শরম পেলাম, কোনটা কব জানি না। তো একদিন মনে হলো, চেরিরা আমার ইচ্ছা মতো খেলাইতেছে, যা করাইতে চাইতেছে আমারে দিয়া করাইতেছে, আমারে একেবারে উল্লু বানাইতেছে। অতএব আমি কি করলাম? একদিন রাতে চুপ করে উঠে বাবার প্যান্টের পকেট হাতড়াই, পাইয়া যাই একটা রূপার চাঁদি। পরদিন খুব সকালে উঠে চেরি বাগানের চাষির কাছে গিয়ে একঝুড়ি বুঝাই চেরি কিনে আনি। একটা নিরালা খন্দে বসে খেতে শুরু করি। এমন ঠেসে খাই যে শেষে ঢোলের মতো ফুলে উঠি। পেটে ব্যথা শুরু হয় আর আমি হরহর করে বমি করে দিই। হ্যাঁ বস, বমি করলাম, আর ওই দিন থেকে আজ তক আমি চেরি থেকে নিরাপদ। চেরি হয়ে ওঠে আমার দুই চোখের শুল। এভাবে আমি মুক্ত হই। সেই থেকে চেরি দেখলেই বলি, তোরে চাই না। একই কাণ্ড করেছিলাম আরও পরে, মদ আর সিগারেট নিয়ে। এখনো মদ খাই, সিগারেট টানি, কিন্তু যে কোনো মুহূর্তে চাই তো, হুঁশ, চাকুর একটা পোষে কেটে ফেলতে পারি। আবেগ দিয়ে আর আমি চলি না। দেশের ব্যাপারেও ওই একই কথা। পাগল হয়ে গেলাম, গলা পর্যন্ত গিললাম, ভক করে বমি করলাম, ব্যাস মুক্তি। আর মেয়ে মানুষের বেলায় আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি, আসবে, ওদের পালাও আসবে, ধুত্তরি। তবে আমার ৭০-এর আগে না। সে কিছুক্ষণ ভাবে, মনে হলো ৭০ যথেষ্ট নাই, তাই সংশোধন করে বলে, না, ৮০-র আগে না। তুমি হাসছো বস, হাসো যদি চাও,
কিন্তু এভাবেই মানুষ মুক্ত হয়। শোনো বলি, লোকে মুক্তি পায় লাম্পট্য করে, সন্ন্যাসী হয়ে না। আর তুমি তুমি শয়তানের হাত থেকে ছাড়া পাবে কি করে যদি নিজে দেড়খানা শয়তান না হও? এ সময় দমেতিউস উঠান চত্বরে হাঁপাতে হাঁপাতে সে হাজির। পিছে পিছে আসে সেই তরুণ সুদর্শন ভিক্ষু। জোরবা ওর ভরা তারুণ্যের সৌকর্ষ বিবেচনা করে বিড়বিড় করে বলে, বিমর্ষ দেবদূতই বটে। ওরা দোতলায় যাবায় পাথরের সিঁড়ি পর্যন্ত যায়। দমেতিউস তরুণ ভিক্ষুর দিকে ফিরে তাকিয়ে কিছু একটা বলে। মনে হলো তরুণ ভিক্ষু না সূচক ভঙ্গিতে মাথা নাড়ে, কিন্তু প্রায় সাথে সাথেই বশ্যতা মেনে মাথা নোয়ায় এবং জ্যেষ্ঠ ভিক্ষুর মাজায় হাত জড়িয়ে দুজনে সিঁড়ি দিয়ে উঠে যায়। বুঝলা কিছু বস? জোরবা আমাকে জিজ্ঞেস করে। কি বুঝলা? সডম আর গমরা। তখন দুজন ভিক্ষু এসে হাজির হয়। ওরা পরস্পরের দিকে তাকিয়ে চোখ টেপে ফিসফাস করে এবং হাসতে থাকে। জঘন্য পাপ, গো গো করে জোরবা। আরে চোরটাগুলারও মানসম্মান থাকে, আর দেখো এই ভিক্ষুগুলারে, এই চোরটার কোনো মানসম্মান নাই। চাইয়া দেখো, এক মাদি ভিক্ষু আর এক মাদি ভিক্ষুর চোখ ওপরায়। আমি হাসতে হাসতে ওকে শোধরাই। আরে এরা সবাই মর্দা ভিক্ষু। শোনো বস, মরদ মাগিতে এইখানে আমি কোনো ফারাক দেখি না, আর এ নিয়ে ভেবে ঘুমও হারাম করো না। খচ্চর বলি বস, সবগুলা খচ্চর। তুমি তারে জিব্রাইলও কইতে পারো, জিব্রাইলাও কইতে পারো, দমেতিউস কিংবা দমেতিয়াও কইতে পারো। চলো বস, এখান থেকে কাটি। যত জলদি সম্ভব কাগজপত্র সই করে চলো কাইটা পড়ি। ঈশ্বরের কসম, এইখানে বেশিক্ষণ থাকলে পুরুষ মাইয়া সবার উপরই ঘেন্না জন্মাবে। সে এবার স্বর নামায়। এছাড়াও আমার তো একটা প্ল্যান আছে। আরেক পাগলামি নাকি? বেশ তো, বলো কি সেটা? জোরবা ওর কাঁদতে না চায়। কি করে বলবো বস বলো? যদি চাও তো বলি, তুমি নিজে একজন পূজ্য ব্যক্তি, অন্যের জন্য হাত পায়ে সারাক্ষণ খাড়া হইয়া থাকো। শীতকালে কম্বলের ওপর একখান ছারপোকাও পাইলে তুমি সেটারে টাইনা ভেতরে নাও, যেন ঠান্ডা না লাগে। আমার মতো এক বুইরা মাইয়া দাবরানো শয়তান রে তোমার মতো মানুষ বুঝবে কেমনে? আমি তো ছারপোকা পাইলেই টিপ, ব্যাস এভাবে থ্যাতলা কইরা দেই। আর যদি দেখি ভেড়া তো স্যাঁত, গলায় ছুরি চালাই, লোহার শিকে এফোর করে আগুনে সেকে বন্ধুদের নেমন্তন্ন করি ভোজে। কিন্তু তুমি হলে বলবে, ভেড়াটা তো আমার নয়। না, তা নয় সেটা মানি, কিন্তু বস আগে তো খাই, পরে না হয় ঢেকুর তুলতে তুলতে আলাপ করা যাবে কোনটা তোমার কোনটা আমার। যত খুশি আলাপ করা যাবে, মন খুলে খায়েশ মিটায়ে পূজ্য বস আলাপ করো। আমি তখন একটা দেশলাইয়ের ছলা দিয়ে দাঁত খেয়ে লাল করব। জোরবার অট্টহাসিতে উঠোন চত্বর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল। তখন জাকারিয়া সন্ত্রস্ত হয়ে এসে হাজির হয়। মুখে তর্জনী চেপে সে পা টিপে আমাদের কাছে আসে। চুপ, বলে সে, এভাবে হেসো না। ওই যে দেখো ছোট জানলা, ওই ঘরে বৈশা বিষবে কাজ করতেছে। ওইটা লাইব্রেরি ঘর, সে লিখতেছে, সারাদিন বইয়া বইয়া লেখে। আরে ফাদার জাকারিয়াস, তোমাকেই তো চাচ্ছিলাম। জোরবা ওর বাহুতে ধরে বলে, চলো তোমার ঘরে চলো, কিছু কথা আছে। এবার সে আমার দিকে ফেরে। আমরা কথা বলার সময় বস, তুমি বরং গির্জাটা ঘুরে ফিরে দেখো, পুরানা বিগ্রহ যা আছে সব দেখো। আমি অধ্যক্ষের জন্য অপেক্ষা করব, যেখানেই যাক সে তো ফিরবেই। কিন্তু নিজে নিজে তুমি কিছু করতে যেও না, তুমি সবকিছু গুগলেট করে ফেলবে। আমার উপর ছেড়ে দাও, আমার একটা বড় পরিকল্পনা আছে। এরপর সে নিচু হয়ে আমার কানে কানে বলে, আমরা ওই বাদার অর্ধেক দামে কিনব, কিন্তু চুপ, একটা কথাও না, খবরদার। এই বলে সে জলদি কেটে পড়ে আধা পাগলা ভিক্ষুকে বগল দাবা করে